প্রিয় দর্শক, শুরু করছি সিল টিভির নিয়মিত অনুষ্ঠান প্রসঙ্গ বিবিধ। আজকের প্রসঙ্গ এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়, মতামত ও উত্তরণ। আমাদের আজকের অতিথি লেখক, অনুবাদক ও উদ্যোক্তা অধ্যাপক আব্দুল লতিফ। জনাব আব্দুল লতিফ, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ জলিল ভাই, ধন্যবাদ দর্শকদের। আমাদের আজকের অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বন্ধু লাইব্রেরিয়ান পাবলিকেশনস এর সৌজন্যে। আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব যে এসএসসি 2026 সালের এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়, কারণ, বিভিন্ন মতামত এবং এ থেকে উত্তরণের উপায় খুঁজে বার করব। আমরা যেটা দেখেছি, পত্রিকায় এসেছে যে এবার গড় ফলাফলের হার হচ্ছে, পাশের হার 62.20, আর সিলেট শিক্ষা বোর্ডের পাশের হার 58.33। এই যে ফলাফল, এই ফলাফলকে অনেকেই বিপর্যয় বলছেন এবং এই বিপর্যয়ের কারণ হিসাবে অনেকেই অনেক কথা বলছেন। যেমন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেছেন, কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে সিলেটে কমেছে পাশের হার। আবার বলা হচ্ছে কি, শিক্ষার্থীরা মোবাইলে বেশি সময় কাটাচ্ছে, এ কারণে এই ফলাফলের বিপর্যয় ঘটেছে। এই দুটা বিষয় নিয়ে যদি আপনি আলাপ করেন। ধন্যবাদ জলিল ভাই। আমরা গত একটা অনুষ্ঠান করেছিলাম, সেই অনুষ্ঠানে বিভিন্ন ইস্যু গুলা তুলে আনছিলাম। তার মধ্যে একটা ইস্যু হচ্ছে আমাদের সিস্টেমের মাইন্ডসেট। সিস্টেমের মাইন্ডসেটের মধ্যে একটা বিশাল সমস্যা হচ্ছে যে একটা ছাত্র 10 বছর একটা প্রতিষ্ঠানে পড়লো, সে কেন ফেল করবে? এটা সিস্টেম, এটাকে অবশ্যই এটাকে ট্রিটমেন্ট করতে হবে, এটাকে দেখতে অ্যাড্রেস করতে হবে যে 10 বছর পড়ার পরে কোনো ছাত্র ফেল করার কথা না। এখন যে ফেল করালেন, আলটিমেটলি এই ছাত্রটার গন্তব্য কোথায়? এই ছাত্রদের গন্তব্যটা হচ্ছে ডিরাইড হয়ে যাওয়া। সে মাদকাসক্ত হবে, সে সুইসাইড করবে, সে বিভিন্ন সমস্যা তৈরি করবে এবং সমাজের জন্য একটা বিশাল সমস্যা হয়ে যাবে। আলটিমেটলি আমরা বিভিন্ন অ্যানালাইসিসে, আমার আপনার অভিজ্ঞতা, সবার অভিজ্ঞতায় আমরা দেখছি এসএসসি তে রেজাল্ট খারাপ। এই যে দুর্গাদাস ভট্টাচার্য ভাইস চ্যান্সেলর ছিলেন, ওনার এসএসসি তে তার ক্লাস, এইচএসসি তে তার ক্লাস, অনার্সে ভালো রেজাল্ট করছে, মাস্টার্সে ভালো রেজাল্ট করছে এবং পরে ম্যানেজমেন্টে একজন এক্সপার্ট হিসেবে কাজ করে। এরকম রেজাল্ট আসলে কোনো ফ্যাক্টর না। আমরা আইনস্টাইনের কথা জানি, আইনস্টাইনও ড্রপ আউট ছেলে। আইনস্টাইন ড্রপ আউট ছেলে হয়েও কিন্তু উনি E=mc² দিয়ে সারা দুনিয়া চালাচ্ছে। আলটিমেটলি বিষয়টা হচ্ছে কে কখন তার টার্ন অ্যারাউন্ড হবে সেটা সেই জানে, এবং সিস্টেমের মধ্যে তাকে আটকে ফেললে সে কিন্তু ডিরেক্ট হয়ে যাবে। সে ডিরেক্ট হওয়া মানে সমাজের জন্য একটা বিশাল বাধা হয়ে যাবে। সেজন্য এখনই জরুরি ভিত্তিতে রেজাল্টকে রিভিউ করে এই 40% ছাত্রর গন্তব্যটাকে ঠিক করে দেওয়া আমাদের জাতির জন্য অবশ্যই দরকার। মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করা দরকার এবং হস্তক্ষেপ করে জিনিসটা অনুধাবন করলে এই বিষয়টা সমাধান হবে বলে আমি আশা করি। তো ফলাফল বিপর্যয়ের জন্য যে কথাটা বলা হয়েছে, মোবাইলে বেশি সময় কাটাচ্ছে, মোবাইল থেকে আপনি এই যুগে ছাত্রদের বের করতে পারবেন না। বরং মোবাইলের মাধ্যমে যদি ছাত্রকে শেখানো যায়, মোবাইলের মাধ্যমে প্রচুর টিউটোরিয়াল আছে চলে, যেগুলো টিউটোরিয়ালে আপনি কাজ দিলে কিন্তু সে কাজ করবে। মোবাইল থেকে বের করতে পারবেন না, কিন্তু মোবাইলের মাধ্যমে ছাত্রকে শেখাতে পারবেন। আমরা অটিস্টিক বাচ্চাদেরও তাই করি। অটিস্টিক বাচ্চারা বিভিন্ন ধরনের বিহেভিয়ারে আসক্ত থাকে, আমরা সেই বিহেভিয়ারের মধ্যে তাকে শেখানোর চেষ্টা করি। তো সেটা হচ্ছে সিস্টেম। এরপরে যে কথাটা বলা হচ্ছে সিসি ক্যামেরার কারণে কমেছে পাশের হার, একজন মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রকের মুখে এরকম কথা আসলে খুব একটা সুন্দর দেখায় না। এই কথাটার অর্থ হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা। পাশের হার কমলো কেন? তার জন্য দায়ী সিস্টেম। পাশের হার সিসি ক্যামেরার জন্য কমবে কেন? এবং সিসি ক্যামেরার জন্য যদি কমে থাকে তাহলে বুঝতে হবে আপনাদের শিক্ষকরা সব অকর্মণ্য, যারা পরীক্ষা নকল বন্ধ করতে পারছে না, সিসি ক্যামেরা এসে নকল বন্ধ করে ফেলছে। নকলের যুগ না, এখন নকলের যুগ চলছে না। এখন যে যুগ চলছে সেই যুগে নকলের সুযোগ নাই। এখন আমাদের যে আনসার, বাচ্চারা যে পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে, আনসার করছে, সেখানে তো কিছু টুকা নিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। এখন এইগুলা, এইসব কথাবার্তা বলা আসলে বাতুলতা মাত্র। এখন যেটা দরকার সেটা হচ্ছে আলটিমেটলি খুব জরুরি ভিত্তিতে ইভ্যালুয়েট করে এগুলাকে আবার পাস করে দেওয়ার উপর। আরেকটা কথা আসছে, কারিকুলাম অনুযায়ী শেখালে কেউ ফেল করার কথা নয়, এটা অবশ্যই জরুরি কথা, কিন্তু সমস্যাটা হচ্ছে শিখাচ্ছে তো কি শিখাচ্ছে তারা? এটা হচ্ছে প্রশ্ন। শিখানোর বিভিন্ন টেকনিক আছে, শিখানোর বিভিন্ন কৌশল আছে, কৌশলগুলো আমরা কি অ্যাডপ্ট করি? আমরা কি শিক্ষকের মেকানিজম, যেটা শিক্ষক মেথডটা জানি? আমার এক কলিগ একবার কমেন্ট করেছিল, বলছিল স্যার আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসছি, এখানে শিক্ষকতা কি জানি না, আমাদের আসার পরেই ক্লাসে ঠেলে দেওয়া হয়েছে আমাদেরকে। শিক্ষকতা হচ্ছে আরেকটা ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনে আপনি ছাত্রকে কিভাবে কনভিন্স করবেন সেটা আপনাকে শিখতে হবে, ছাত্রদের অ্যাটেনশন কিভাবে ড্র করবেন সেটা আপনাকে শিখতে হবে। দেখেন আল্লাহ তাআলা
কোরআন শরীফে যেভাবে বলেছে সেই সিস্টেমটা একটু চিন্তা করে দেখেন, যে বিভিন্ন ইস্যুতে আল্লাহ বারবার বোঝানোর চেষ্টা করেছে, বোঝানোর বিষয়টা একটাই, তুমি ভালো কাজ করলে বেহেশতে যাবে, খারাপ কাজ করলে দুজকে যাবে। এই কথাটাকে আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফ জুড়ে বিভিন্নভাবে বুঝাইছে, একজন গ্রেটেস্ট শিক্ষক, সেজন্য এটা সম্ভব হয়েছে। আমরা শিক্ষকতা শিখতে হবে সেভাবে, কোন ছাত্রকে আপনি ডিরেল করতে পারবেন না। হ্যাঁ, তারই জামিন পর নামে একটা সিনেমা হয়েছিল, আপনি সিনেমা দেখেছেন, কিভাবে ছাত্রকে লাইনে আনা যায়, এটা শিক্ষকের দায়িত্ব। শিক্ষক তার ছাত্রদের অভিভাবক হিসেবে শিক্ষককে দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, তো আপনার যে কথাটা, সেই কথার রেশ ধরে আমরা বলতে পারি যে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া, কারিকুলাম অনুসারে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং সব বিষয়ে পর্যাপ্ত শিক্ষক, চাহিদা মোতাবেক শিক্ষক থাকা। আমাদের প্রতিষ্ঠানগুলোতে চাহিদা মোতাবেক শূন্য পদে শিক্ষক নেই, এটা একটা বিষয়। এবং আমরা যেটা দেখেছি বিভিন্ন সময় প্রশিক্ষণ হয়, কিন্তু সেই প্রশিক্ষণটা ফলপ্রসূ হয় না, বিভিন্ন কারণে হয় না। একটা হচ্ছে শর্ট টাইমে প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে যথাযথ প্রশিক্ষণ হয় না, এবং প্রশিক্ষণের পর ক্লাসরুমে গিয়ে যে শিক্ষক সেটা ইমপ্লিমেন্টেশন করবেন সেই অবকাঠামো বা পরিবেশ থাকে না। এই কারণে প্রশিক্ষণ ওই প্রশিক্ষণ কেন্দ্রেই থাকে, শিক্ষকদের প্রশিক্ষণ এখানেই থাকে। তো এখানে এই বিষয়ে একটু কথা বলি আমি একবার একজন ওই যে শিক্ষক প্রশিক্ষক কেন্দ্রে একজন শিক্ষককে বলছিলাম যে আগে প্রাইমারি স্কুলে আমাদের টিচার যখন ট্রেনিং নিয়ে যেতেন, তখন ওনার স্টাইল চেঞ্জ হয়ে যেত। উনি ব্ল্যাকবোর্ডে তারিখ লিখতেন, আজকে বিষয় লিখতেন, আগামীকালকে বিষয় লিখতেন, একটা সিস্টেম বোঝা যেত উনি প্রশিক্ষণ নিয়ে আসছেন। এখন কি জন্য এটা হচ্ছে না? তখন উনি উত্তর দিল, আমরা যখন তাকে সার্টিফিকেট দেই তখন বলি, ভাই আপনি সার্টিফিকেটটা নিয়ে যান, যা শিখিয়েছে এগুলা এখানে রেখে যান ওয়ালের মধ্যে, আমাদের আরো লোক আসবে শিখাতে হবে। উনি যোগ করে কথাটা বলছিল। বিষয়টা হচ্ছে আমাদের প্রশিক্ষণ যেগুলা, সেগুলা হচ্ছে একটা গায়ে সময় কাটানো একটা প্রশিক্ষণ, টাকাগুলাকে জায়েজ করার একটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা কখনো ফলপ্রসূ হয় না। আরেকটা কথা আপনি বলেছেন যে বিষয়ভিত্তিক শিক্ষক, অবশ্যই বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে। এই যে শিক্ষক নিয়োগের জন্য আপনার দুনিয়ার ইতিহাস, দুনিয়ার ভূগোল, এগুলোর পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগ, এগুলো বন্ধ করেন। সাবজেক্টের শিক্ষক সাবজেক্টে পরীক্ষা নেবেন, সাবজেক্টে পরীক্ষা নিয়ে সাবজেক্ট অনুযায়ী তাকে ট্রেনিং দিবেন। বিজ্ঞানের শিক্ষক ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বিজ্ঞান পড়াবে, অঙ্কের শিক্ষক ক্লাস 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক শিখাবে। এখন যদি একজন শিক্ষক চলে যায়, তাহলে আলটিমেটলি এই সিস্টেমটা থাকা উচিত সাথে সাথে পাশের প্রতিষ্ঠান থেকে শিক্ষককে রিপ্লেস করা। আর পাশাপাশি গ্রামের মধ্যে যারা আছে, এইরকম লোক আছে যারা ট্রেনিং প্রাপ্ত লোক আছে, যারা মানে স্কুল করেছে, তাদেরকে যে কোনো সময় সাথে সাথে মানে অ্যাডপ্ট করা। এই সিস্টেমটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকতে হবে, একটা সেকেন্ড ও একটা ক্লাসও যাতে কখনো মিস না হয়, এটা চিন্তা করতে হবে। তো আরেকটা বিষয় এখানে চলে আসছে যে খারাপ করার পেছনে কারণ হচ্ছে যারা ইংরেজি ও গণিতে দুর্বল, তারাই। এখানে আমরা গত অনুষ্ঠানে বলেছি, অ্যাকচুয়ালি ইংরেজি আর গণিত শিখতে হবে এটা কোনো বিষয় না। শিখার তো অনেক সাবজেক্ট আছে, বিভিন্ন সাবজেক্টে আপনি মানে অপশন দিতে পারেন। ছাত্ররা যে সাবজেক্ট, যে গণিত শিখে গণিত শিখবে। হ্যাঁ, তার জীবনের টার্গেট হচ্ছে একদম বড় সায়েন্টিস্ট হওয়া, সে গণিত শিখবে। হ্যাঁ, যে বায়োলজি শিখে সে বায়োলজি শিখবে, তার জীবনের টার্গেট হচ্ছে সে একদম ডাক্তার হওয়া, সে শিখবে বায়োলজি। হ্যাঁ, আপনি অপশনটা দিতে হবে, বাধ্যতামূলক গণিত শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, তার কোনো মানে হয় না। আমার স্যার বলছিল জাপানিরা যখন ইংরেজি লিখে তখন এক লাইনের মধ্যে 10টা ভুল করে, কিন্তু যা লিখে সেটা আপনার চিন্তার বিষয়। হ্যাঁ, জাপানে, চীনে, আপনার মানে ফ্রান্সে, কোথাও জার্মানিতে ইংরেজি ভাষা পড়ানো হয় না, তাদের নিজস্ব ভাষা পড়ানো হয়। ইভেন কি ফিনল্যান্ডেও তাদের নিজস্ব ভাষা পড়ানো হয়। এই বিষয়গুলো আমাদের মাথায় আনতে হবে। এখন সাবজেক্টে আপনি ইংরেজি শিখতে হবে কথা না। এবং গত অনুষ্ঠানে আমরা বলেছি যে ইংরেজি 3 মাসে ট্রেনিং নিয়ে ইংরেজি শিখতে পারে, কিন্তু 30 বছরের ট্রেনিং নিয়ে ইংরেজি শিখতে পারে না প্রতিষ্ঠানে। সিলেটের এইবারের যে ফলাফল, সেই ফলাফল পর্যালোচনায় দেখা যাচ্ছে যে পাশের হারে ছাত্রীরা এগিয়ে বরাবরের মতো, আবার সিলেটে পাশের হার কমলেও বেড়েছে জিপিএ 5। ছাত্রীরা এগিয়ে থাকার কারণ হচ্ছে ছাত্রীরা মোর ডেডিকেটেড, তার খুবই সিরিয়াস থাকে, পড়াশোনা করে। এবং ছাত্র যারা আছে সিলেটের ছাত্ররা তাদের অপশন থাকে যে বিদেশ যাওয়া। তারা দেখে বাড়ি গাড়ি করে ফেলছে, বিদেশকে গাড়ি চলতেছে, এই করতেছে সেই করতেছে। আমার টার্গেট সেটা হওয়া উচিত। আমি লেখাপড়া করে যে অনাহারে মরেছে, হ্যাঁ, জ্ঞানের কোনো শেষ নাই, বিদ্যা শিক্ষা বেতা তাই, এই স্লোগানের মধ্যে সিলেটের ছাত্ররা নিমজ্জিত। সিলেটের ছাত্র শিক্ষক সবাই আসলে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে না কেউ। আলটিমেটলি সবাই চিন্তা করে যে কিভাবে সময়টা কাটাবে, কিভাবে সার্টিফিকেটটা নিবে, সেই দান্দা ব্যস্ত থাকে। জি, আরেকটা বিষয় এখানে আসছে যে পিছিয়ে মানবিকের শিক্ষার্থীরা, আবার জিপিএ 5 এর 94% বিজ্ঞানের শিক্ষার্থী।
এই বিষয়টা আমরা গত ক্লাসে বলেছি, মানবিকের ছাত্রদের কেন এইভাবে দেখা হয়। আপনি 100 নম্বরে পরীক্ষা দিলেন, 100 নম্বর দিতে পারবেন তাকে। আমি বলেছিলাম যে আমি একটা ছাত্রীকে যখন 50-এর মধ্যে 50 দিলাম, তখন একজন বললেন, হ্যাঁ কি করছেন আপনি, বিসি সাহেব রাগ করবে। আমি 50-এর মধ্যে তো 51 দেই নাই। আপনি 100 নম্বরে পরীক্ষা নিচ্ছেন, অবশ্যই তাকে মার্কস দিতে হবে। হ্যাঁ, সে লিখে ফেলছে, অবশ্যই তাকে মার্কস দিতে হবে, এটা ইভ্যালুয়েট করতে হবে। আমরা এর আগেও বলেছি যে একজন শিক্ষকের খাতা যখন পাঠানো হলো, ছাত্রের খাতা পাঠানো হলো সিঙ্গাপুর স্কুল অফ ইকোনমিক্সে, স্কুল অফ ইকোনমিক্স লিখে দিল এক্সামিনিং ইজ ফার বেটার দেন এক্সামিনার। এই মানসিকতা আমাদের শিক্ষকদের থাকতে হবে। আমি যে সব জানি এমন কোনো কথা না, আমার ছাত্র আমার থেকে বেশি জানতে পারে এবং অনেক ছাত্র আমার থেকে বেশি জানে। এই মানসিকতা আমার থাকতে হবে। সেজন্য মানবিকের ছাত্রদের কেন আমি পিছিয়ে রাখবো? কেন আমি 100 নম্বরে পরীক্ষা নিয়ে তাকে 50 দেবো, 40 দেবো, 40 দিয়ে মনে করবো এইটা মানগুলি অতিক্রম করা যাবে না? অবশ্যই অতিক্রম করা যাবে, এটা 100 উপরে অতিক্রম করা যাবে না। জি, এটা মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমাদের যে আপনার আলোচনা থেকে যেটা আসতেছে যে মানবিকের শিক্ষার্থীদেরকে আমরা যখন মূল্যায়ন করি তখন তাদেরকে আমরা নম্বর কম দেই। এই ইয়ে থেকে, মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর তো এই পর্যায়ে এসে আমরা যেটা বলতে চাচ্ছি যে সিলেটের শিক্ষার এই যে ফলাফল, এই যে যেটাকে আমরা বিপর্যয় বলছি, এ থেকে উত্তরণের জন্য এই মুহূর্তে আমাদের করণীয় কি? এই মুহূর্তে প্রথম করণীয় হচ্ছে রেজাল্টটাকে ইভ্যালুয়েট করে সবাইকে ট্রেকে নিয়ে আসা। দ্বিতীয় হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আসলে সাবজেক্টিভ ওয়েতে কিভাবে ভালো শিক্ষাদান করা যায় সেই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। শিক্ষকদের, ডিভোটেড শিক্ষকদের কাজে লাগাতে হবে। আর হচ্ছে আরেকটা সমস্যা হয় শিক্ষকদের ট্রান্সফার। শিক্ষকতা পেশার সাথে তো আর্থিক সম্পর্ক থাকে না, এটা ট্রান্সফার কেন? হ্যাঁ, একজন শিক্ষক সে এই স্কুলে কাজ করতে, তার বাচ্চা কাচ্চা আরেকটা বা পাশাপাশি স্কুলে পড়ছে, তার বউ হয়তো আরেক জায়গায় চাকরি করতে, তাকে আপনি ট্রান্সফার করে টাঙ্গাইল দিয়ে দিলেন। হ্যাঁ, কি ধরনের বিপর্যয় নিয়ে আসছেন তার ফ্যামিলিতে, সে কেমনে কাজ করবে? তো একজন শিক্ষক যদি শিক্ষক সুলভ আচরণ না করে, তার বিরুদ্ধে আপনি পিউনিটিভ অ্যাকশন নেন, কিন্তু তাকে আপনি ট্রান্সফার করে, ট্রান্সফারের ব্যাপারটা শিক্ষকতার সাথে মানায় না। এটাকে অবশ্যই একজন শিক্ষক যাতে এক জায়গায় কাজ করতে পারে, এক জায়গায় থাকতে পারে, তার এই ব্যবস্থাটা করতে হবে। জি, ধন্যবাদ। আমরা আরেকটা প্রসঙ্গ এখানে চলে আসছে যে আমরা যেটা দেখি, যে ট্রান্সফারের প্রসঙ্গ আপনি বললেন, এই ট্রান্সফার শিক্ষকরা বিভিন্ন সময় দেখা যায় দূর দূরান্তের শিক্ষকরা আমাদের সিলেটে আছেন, অন্য জেলার শিক্ষকরা এখানে আছেন, তারা চাইলেও অনেক সময় তাদের ফ্যামিলির সাথে থাকতে পারেন না। এই ক্ষেত্রে তো তাদের একটা মানবিক অধিকার আছে তার ফ্যামিলির সাথে সম্পৃক্ত হওয়ার। আপনি তার কাছ থেকে যদি কন্ট্রিবিউশন আদায় করতে চান, তাহলে তাকে তো ভালো রাখতে হবে। আপনি তার মেন্টাল হেলথ নষ্ট করে দিয়ে কেমনে তার কাছ থেকে কন্ট্রিবিউশন আদায় করবেন? একজন শিক্ষক সে যখন মানসিক যন্ত্রণার মধ্যে থাকে, সে ক্লাসে কখনো তার ডেলিভারেশন আনতে পারবে না। ডেলিভারেশন আনতে হলে তাকে ভালো থাকতে হবে, মেন্টাল হেলথ স্ট্রং থাকতে হবে। এর জন্য তার ফ্যামিলির সাথে তার টাকার ব্যবস্থা করতে হবে। আলটিমেটলি টাঙ্গাইল থেকে এখানে শিক্ষক আনার তো দরকার নাই, টাঙ্গাইলে তাকে পোস্টিং করেন যেখানে তার সুবিধা। শিক্ষক তার সুবিধা অনুযায়ী বলবে আমার এই স্কুলে আমি কাজ করব, সেভাবে তাকে পোস্টিং করেন। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সিলেটের এসএসসি পরীক্ষার ফলাফলের বিপর্যয়, কারণ, বিভিন্ন মতামত এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করলাম। আমাদের আজকের আলোচক ছিলেন অধ্যাপক আব্দুল লতিফ। আপনাদেরও ধন্যবাদ এবং আজকের আলোচককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব এবং আমরা চাই এ থেকে উত্তরণ ঘটিয়ে আমাদের সিলেটের সম্পূর্ণ শিক্ষার মান উন্নয়ন করে আমাদের শিক্ষার্থীদের ভালো করার, ভবিষ্যৎ নাগরিক হিসাবে তাদেরকে তৈরি করতে। তো সকলে এতক্ষণ সিল টিভির সাথে ছিলেন, এর জন্য আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ।